আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সময়টা দারুণ যাচ্ছে ছায়ামের। গোল্ডেন লাইনের বাসটি ইতিমধ্যে কাউন্টার ছেড়েছে। ঠিক 6টায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে বাসে ওঠার পর তাইবা একটা কথাও বলেনি। বইয়ে মুখ গুজেছে। অযথা বিরক্ত করছে না ছায়া, চেয়ে থাকে তাইবার পড়া দেখছে শুধু। অবশ্য তাইবার বলার অনেক কিছুই ছিল। প্রথমত এসি বাস নিয়েছে, দ্বিতীয়ত হাব ভাব ঠিক ওর বয়ফ্রেন্ডের মতো করছে। পানির বোতল, কেক, বিস্কিট, পাউরুটি হাতে ধরে বসে আছে। কালো রঙের ঘড়িটা হাতে চকচক করছে তখন থেকে। এক্সট্রা কেয়ার দেখাচ্ছে ছায়া। বিরক্ত হচ্ছে তাইবা খুব। একদিন ধরে চিন্তায় চিন্তায় বারবার মেজাজ হারাচ্ছে তাইবা। তবে এই মুহূর্তে শান্ত থাকতে হবে, এজন্য বইয়ে চোখ বুলাচ্ছে মনোযোগ সহকারে। পরীক্ষা 10টায়, অন্তত ঘন্টাখানেক আগে পৌঁছাতে হবে। সকালে জ্যাম কম থাকার কারণে ঠিক সময়ে পৌঁছে যায় ওরা। পরীক্ষা কেন্দ্রের পাশে একটা ক্যাফেতে বসে। 9টা 10 হলে প্রবেশ করে তাইবা। খুবই কড়াকড়িভাবে চেক করা হচ্ছে সবাইকে, মেডিকেল ডিরেক্টর ও আর্টস ওর মাধ্যমে। এমন পরিস্থিতিতে এই প্রথম পড়েছে তাইবা। ভীষণ ভয় করছে ওর। কোনো মতে চেক করে ছেড়ে দেওয়ার পর হাঁপ ছাড়লো। হাত ঘড়িতে সময় দেখে নিল একবার। এটি ছায়ামের হাতের ঘড়ি। আসার সময় দিয়েছে হাতে 1.5 ঘন্টা সময়। এই সময়টাতে সায়েম কয়েকটা ভিডিও বানায়, অতঃপর পোস্ট করে। ইদানিং সে তার সিনিয়র ক্রাশকে উনিও টুকটাক লিখছে, রেসপন্স পাচ্ছে খুব, তবে নাম উল্লেখ করছে না। আজকের পোস্টটা করার পরই অনেকেই কমেন্ট করতে শুরু করেছে। সবাই জিজ্ঞাসা করছে তার সিনিয়র ক্রাশের সাথে এসেছে কিনা, তবে সায়েমের জবাব দেয় না। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ফের আগের জায়গায় দাঁড়ায়। বাইরে প্রচন্ড ভিড়, স্টুডেন্টদের বাবা মায়ের দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েদের পরীক্ষা কেমন হলো তা জানার জন্য মুখিয়ে আছে। স্যাম নিজেও উৎসুক দৃষ্টি মিলে তাই এবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 1.5 ঘন্টা সময় স্যামের কাছে কম মনে হলেও পরীক্ষার্থীদের কাছে সময়টা অনেক মূল্যবান। ভাগ্য নির্ধারণ করছে আজকের পরীক্ষার ওপর। মেডিকেলে ভর্তি হওয়া অনেক ছেলে মেয়েদের স্বপ্ন। আজকের পর দেখা যাবে কারা তাদের স্বপ্ন ছুঁয়ে দিতে পারবে। সাইম গেট থেকে আর একটু দূরে একটা দোকানে দাঁড়িয়ে আছে। তাইবা এখানেই আসবে। সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে ভিড়ের মধ্যে তাইবাকে খুঁজছে সে। এইমাত্র গেট খুলে দেওয়া হয়েছে। হুড়মুড় করে সবাই বের হচ্ছে। কারোর মুখ উজ্জ্বল তো কারোর মুখ হতাশার। মিনিট 10-এর মধ্যেই তাইবা এলো। গোমরা মুখে এগিয়ে এলো সাইমের দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কাছে আসা মাত্রই পানির বোতল এগিয়ে দিল সাইম। ছো মেরে বোতলটা নিয়ে বেশ কিছুটা পানি খেয়ে ক্ষান্ত হয় তাইবা। স্যাম জিজ্ঞাসা করে, পরীক্ষা কেমন হলো? মোটামুটি। আপনার প্রশ্নপত্র? রেখে দিয়েছে। কোনো ব্যাপার নয়, আমি অনলাইন থেকে বের করে আনছি। তাইবার কোনো বারণ শুনল না সাইম। দৌড়ে একটা দোকানে গিয়ে বের করে আনলো। একটা সিএনজি নিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স মলে যাওয়ার জন্য। এই প্রথম তাইবা এত বড় শপিং মলে আসলো। ফরিদপুরেও আছে, তবে এত বড় নয়। সব যেন স্বপ্নের মতো সুন্দর। মনটা একটুখানি হলেও ভালো হয়ে গেল। কত রকমের মানুষের আনাগোনা। ভীষণ সুন্দর জায়গাটা। সিঁড়ি লিফটও এই প্রথম দেখা, তবে উঠতে অসুবিধা হলো না। শ্যাম খেয়াল করলো তাই এবার নার্ভাসনেসটা কিছুটা কমেছে। তাই একটা মোবাইল ফোনের দোকানে গেল। স্যামসাং গ্যালাক্সি 25 দেখলো। তাইবাকে দেখিয়ে বলল। এটা কেমন? তাইবা মাথা নেড়ে বলে, সুন্দর, নিতে পারো। তবে দাম শুনে শুকনো মুখে বিষম খায় সে। একটুখানি পুচকে ছিল এত দামি ফোন ব্যবহার করবে, ভাবতে অবাক লাগছে ওর। মাথা ঘুরে উঠছে যেন। স্যামের কর্মকাণ্ড দেখে কথা বাড়ায় না তাইবা। বিল্ডিং এর একদম ওপর তলায় রেস্টুরেন্ট। দোকানগুলো সারিবদ্ধভাবে সাজানো। নির্দিষ্ট একটি টেবিলে বসে তাইবার দিকে প্রশ্নপত্র এগিয়ে দিয়ে বলে, এবার আপনি উত্তরগুলো মার্ক করুন, আমি ততক্ষণে খাবার অর্ডার করে আসছি। নিজেকে বলদ বলদ মনে হচ্ছে তাইবার। কোনো নতুন জায়গায় গেলে এরকমই মনে হয় সব সময়। আপাতত এইসব না ভেবে যেসব উত্তর দাগিয়ে এসেছে সেগুলো মার্ক করলো বসে বসে। সাইম এসে বসতেই বলে উঠল, 85টা দাগিয়েছি, জানি না কি হবে। সাইম তাইবাকে আশ্বাস দিয়ে বলল, প্যানিক হওয়ার কিছু নেই, যা হবে ভালোই হবে। সন্তুষ্ট হতে পারে না তাইবা। মনের ভেতর থেকে তখন থেকে খচখচ করছে। ওর বন্ধুদের কাউকে দেখলো না। ফোনটা ওর সাথে আনেনি যে কারোর সাথে যোগাযোগ করবে। ওয়েমার শিটে টেনে নিয়ে উত্তর মেলাচ্ছে সায়েম। অনলাইনে ইতিমধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে।
একটা ভুলের জন্য 0.25 পয়েন্ট কেটে দেওয়া হয়, 4টা ভুলের জন্য 1 মার্ক। সায়েম দেখলো 82টা উত্তর সঠিক হয়েছে, সেক্ষেত্রে তাইবা পয়েন্ট কেটে মোট মার্ক হয় 81.25। সায়েম মুচকি এসে বলে, আপনার চান্স নিশ্চিত, শুধু শুধু চিন্তা করছেন। মাত্র 3টা ভুল হয়েছে। তাইবা জানতো তার ভারী জোর 3টে ভুল হবে, বাকি 3টে সে অনুমানের ভিত্তিতে দাগিয়েছে, সেই 3টাই ভুল হলো। তবে সায়েম ওভার কনফিডেন্স দেখাচ্ছে। তাইবা নিচু স্বরে বলল, বাসায় কখন যাবে? এখান থেকে বের হয়েই। 2টো প্লেটার অর্ডার করেছিল সায়েম, সাথে কোক। তাইবা খুব একটা খেতে পারে না। সায়েম ওর পিছনে এত টাকা খরচ করছে দেখে অস্বস্তি লাগছে। ভাবলো যাওয়ার ভাড়াটা ও নিজে দেবে। সায়েম যদি বেশি তেরামি করে তো থাপ্পড় দিয়েই ছাড়বে। মনে মনে সেই সঞ্চয় করে রাখলো। খুব মাথা ধরেছে তাইবার। বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। অতিরিক্ত কথা বলে ছেলেটা। বাসের টিকিট কাটা নিয়ে একচোট কথা কাটাকাটি হলো। সায়েম হার মানলো তাইবার কাছে। এজন্যই মাথা ধরেছে, তাই অকপটে চোখ বন্ধ করে নিল। অন্তত ঘন্টা 4-এর পথ বাকি। বাস ছাড়ার পরপরই সায়েমের ফোন বাজলো। দেখলো সুরভির কল। বিরক্ত মুখে রিসিভ করলো সে। হ্যাঁ বলো। কতক্ষণ লাগবে ফিরতে? এত আধিক্যতা পছন্দ হলো না সায়েমের। সে শক্ত গলায় বলে, মাত্রই বাস ছাড়লো, সময় তো লাগবেই। ফোন কেনা হয়েছে? হ্যাঁ। তোমার বাবা রাগারাগি করছেন, এত দামি ফোন কিনেছ এই জন্য। কোনো রকমে ম্যানেজ করেছি। শোনো, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। বাড়ি এসে আমাকে পাবে না। বাবার সামনে কম যাবে, আর যদি কিছু বলে তাহলে চুপচাপ শুনে নিবে, তর্ক করবে না একদম। না হলে বেতের বাড়ি ফেরানোর কেউ থাকবে না। গোমরা মুখে কথাগুলো শুনে ফোন কাটলো সায়েম। বাবা মা দুজনকেই বিরক্ত লাগে তার। সবসময় নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেবে। ছোটবেলায় থেকেই বাবা থেকে দূরত্ব তৈরি হয়েছে। টুকটাক কথা ছাড়া আর কোনো কথাই হয় না। সায়েম নিজেকে মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না। শোয়েব মির্জার কথার পিঠে কথা বলে ফেলে। ফলস্বরূপ প্রচণ্ড মার খেতে হয়। একবার কথার উপর কথা বলতেই বেত দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছিল। প্রায় 3 দিন ধরে জ্বরে পুড়েছিল। শরীরের ব্যথায় নাড়াচাড়া করতে পারেনি। খায়রুল চোখের পানি ফেলতে ফেলতে দেখভাল করেছিল। সুরভি অবশ্য কয়েকবার দেখে গিয়েছিল। ডক্টরকে ফোন সেই করে আনিয়েছিল, কিন্তু মায়ের দায়িত্বের এক কোনাও পূরণ করেনি। সেসব কথা মাথায় আনতে চায় না সায়েম। তবে পদে পদে তা মনে পড়ে যায়, যার ফলে বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে বারবার। সুরভি মায়ের দায়িত্ব পালন না করলেও সায়েমের কোনো অভাবে রাখেনি, কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। যখন যা চেয়েছে সবই দিয়েছে, জামা কাপড় থেকে শুরু করে ফোন, ল্যাপটপ, সাইকেল, সবকিছু। তবে এত কিছু করেও ছেলেমেয়ের মন পায় না সে। সমাজে থাকতে হলে বাবা মায়ের সাথে থাকতে হয় এবং তাদের বাবা মা বলে ডাকতে হয়। এজন্য এসব করা, না হলে এখানে কিছুতেই থাকতো না সায়েম। ভাবতে ভাবতে তাকিয়ে দেখলো তাই এবার গভীর ঘুমে আচ্ছন্ন। বিন্দু বিন্দু ঘাম গায়েব হয়ে গেছে এই চির বাতাসে। মৃদু হেসে সায়েম ফোন হাতে নিল। ভেবেছিল যাওয়ার পথে গল্প করতে করতে যাওয়া যাবে, অথচ ক্লান্ত হয়ে তাইবা ঘুমিয়ে পড়েছে। স্যাম কখনো ভাবেনি এভাবে পাশাপাশি বসতে পারবে কখনো। তবে মন্দ লাগছে না। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। পুলিশ লাইসেন্সের পাশে রিক্সা থেকে নেমে গেল সাইম। তাইবাকে বিদায় জানিয়ে রাস্তা পার হয়ে হাঁটা দিল। সাইমের হেলে দুলে হেঁটে যাওয়ার দিকে তাকিয়ে রইল তাইবা। এই ছেলেটা ওর সঙ্গে যেন মিশে যাচ্ছে খুব। পরে ছাড়ানো কষ্টকর হবে, কেননা আর বেশি দিন হয়তো সাইমকে পড়াতে পারবে না। যদি বিশেষভাবে সুরভি অনুরোধ করে তাহলে হয়তো এইচএসসি পর্যন্ত পড়াবে, এর বেশি দিন তো পড়াতে পারবে না। তবে ওকে নিয়ে সাইমের আগ্রহ বেশি, তা তাইবা বেশ বুঝতে পারে। এভাবে সাইমের সব হাতে হ্যাঁ মেলাবে না তাইবা। ঠিক করলো আর একটু কড়া শাসনে রাখবে সাইমকে। তবে কেন জানি সাইমের ইনোসেন্ট মুখের দিকে তাকালে সব ভুলে যায়। তাছাড়া সাইম নিজেও কথার জালে কেমন জড়িয়ে ফেলে। ক্লান্ত দেহ নিয়ে কলিং বেল বাজায় তাইবা। তড়িঘড়ি করে দরজা খুলে ফাতেমা বেগম। উদ্গ্রীব হয়ে তিনি অপেক্ষা করছিলেন মেয়ের জন্য। মেয়েকে দেখে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ব্যাকুল হয়ে বলল, পরীক্ষা কেমন দিলি? কোন রকম শরীর টেনে নিয়ে ভেতরে আসতে আসতে তাইবা বলল, হয়েছে মোটামুটি, এখন রেজাল্ট কি আসে সেটাই দেখতে হবে। চেয়ারে গা এলিয়ে দিয়ে পানির বোতল থেকে পানি খেলো সে। অতঃপর বলল, খিদে পেয়েছে মা, আমি ফ্রেশ হয়ে আসি। ফাতেমা বেগম বললেন। সায়েম কি জন্য গিয়েছিল তোর সাথে? তাইবা হিজাব খুলতে খুলতে বলে, ফোন কিনতে। ফোন তো এখান থেকেই কিনতে পারতো। অনেক দামি ফোন কিনেছে, এখন ওই ফোন নেই। তবুও সন্দেহ কাটে না ফাতেমার। তিনি দ্রুত খাবার বাড়তে যায়। 3 দিন পরেই তাইবা রেজাল্ট দেবে। পরীক্ষা দিয়ে আসার পর সায়েমকে পড়াতে যায়নি তাইবা। সায়েম নিজেই যেতে মানা করেছে। তাছাড়া জ্বর বাঁধিয়েছে, চোখ মুখ লাগাল হয়ে আছে। সকাল থেকে বিছানায় শুয়ে আছে সে। ফাতেমা বেগম সকালে তাইবাকে ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে। আজকে যে রেজাল্ট দিয়েছে বেমালুম ভুলে গেল। মনে করিয়ে দিল সায়েম। বেশ কয়েকবার ফোন করে তাইবাকে না পেয়ে সোজা বাড়িতে এসে হাজির। ফাতেমা বেগম দরজা খুলে সায়েমকে দেখলো।
আগের মতোই হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে সায়েম বলে উঠল। মিস কোথায় আন্টি? দুদিন ধরে ঝড় শুয়ে আছে। উদ্বিগ্ন হয় সায়েম, তবে হাসিটা মুখ থেকে মিলিয়ে যায় না। সে বলে উঠল, মিষ্টি খাওয়ান আন্টি, আপনার মেয়ের তো মেডিকেলে চান্স হয়ে গিয়েছে। যার পরাই খুশি হলেন ফাতেমা। বললেন, সত্যি বলছো তো? মাথা নাড়ে সায়েম, বলে, মিসকে তো খবরটা দিতেই এলাম, ফোন করছি অনেকক্ষণ ধরে, ধরছে না। ফাতেমা গিয়ে টেনে তোলে তায়েবাকে। ঘুম ঘুম চোখে তাকায় তায়েবা। ফাতেমা বলেন, তোর মেডিকেলে চান্স হয়েছে, দেখ তো রেজাল্ট একবার। অবাক চোখে তাকায় তায়েবা। ততক্ষণে সায়েম রুমে এসে ঢুকেছে। চেয়ার টেনে বসে বলে, কনগ্রাচুলেশন মিস। সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে তায়েবা। সে বলল, তুমি কোথা থেকে আমার রেজাল্ট জানলে? আপনার অ্যাডমিট কার্ডের ছবি তুলে রেখেছিলাম, কিন্তু আপনি এখনো রেজাল্ট চেক করেননি কেন? তাইবার ফোন হাতে নিল। উর্মির সখানে কল দেখে ঘাবড়ে গেল। তখন দ্রুত কল ব্যাক করতে উর্মি কর্কশ গলা শোনা গেল, মরে গেছিস নাকি? কখন থেকে কল দিচ্ছি, কোনো খোঁজ খবর নেই। সমস্যা কি তোর? তাইবার নুয়ে পড়া কণ্ঠে বলে, শরীর ভালো না রে, রেজাল্ট পেয়েছিস? উর্মি কণ্ঠ খাদে নামে বলে, আমার হয়নি রে, আমাদের ব্যাচের আর কার কার হয়েছে এখনো খোঁজ পাইনি, কিন্তু তোর তো হয়ে গেছে। তাইবা অবাক হয়। অন্য কেউ হলে এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে পড়তো, তবে উর্মি যথেষ্ট শান্ত। হঠাৎ করে উর্মি বলল, তোর তো কুমিল্লাতে চান্স হয়েছে। থমকে যায় তাইবা। মুখ থমথমে করে কয়েকটা কথা বলে কেটে দিল। ফাতেমা বেগম জিজ্ঞাসা করে, কি হয়েছে? উর্মির চান্স হয়েছে? তাইবা মাথা নিচু করে বলে, না, আমার কুমিল্লাতে চান্স হয়েছে। মুহূর্তে সাইমের মুখে আধার নামে। অস্থির চিত্ত নয়নে তাকিয়ে রয় তাইবার দিকে। মনের ভেতরে না দেয় তাইবা চলে যাওয়ার ব্যাপারটা। তাহলে সাইমের কি হবে? তাইবার সাথে কি আর দেখা হবে না? একবার দূরত্ব বাড়লে আর কি কমবে কখনো? তাইবা যদি অন্য কাউরের প্রেমে পড়ার তখন? নানা চিন্তা মাথায় জেঁকে ধরে সাইমের। আকাশে সূর্য উঠেছে। তপ্ত রোদে পুড়ে ঘেমে নিয়ে একাকার তাইবা ফরিদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করছে সে। ভাগ্যবশত যদি দুই একটা সিট ফাঁকা পেয়ে যায় তাহলে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে এখানে এসে তেমন কোনো লাভ হলো না, কেননা কোনো সিট ফাঁকা নেই। যদিও এখনো ভর্তি কার্যক্রম শুরু হয়নি। ভর্তি হওয়ার সময় দেখা গেল 1-2 জন ভর্তি হয়নি। তারা বুয়েট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক। তাছাড়াও অনেকে দেশের বাইরেও যেতে পারে। সব কিছু মিলিয়ে 2-1টা সিট ফাঁকা হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। মাকে ছেড়ে দূরে কোথাও যেতে চায় না তাইবা। নাফিস কখন কি অঘটন ঘটিয়ে ফেলে, তখন সে চাইলেও এসে 2 দিন থাকতে পারবে না। তাছাড়া অসুখ বিসুখেরও ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে তাইবা চাইছে না দূরে কোথাও যেতে। সিট পেয়ে গেলে ভালো, নয়তো উপায়হীন হয়ে কুমিল্লায় যেতে হবে। বাড়ি ফিরে নিজের কাগজপত্র গোছাতে লাগলো তাইবা। আজকে স্যামকে পড়াতে যাবে বলে মনস্থির করলো। জ্বর নেমে গেছে গতকাল রাতেই, এজন্যই আজকে মেডিকেলে গিয়েছিল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিল। ফাতেমা বেগম হাতের কাজ ছেড়ে তাইবার পাশে বসলো। বলল, যদি দূরে যেতে হয় তবে আমি তোর সাথে যাব। ছোটখাটো একটা বাসা ভাড়া করিস। দেখি চেষ্টা করে যদি এখানে সিট পাই। তাছাড়া চেনা শহর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অচেনা জায়গায় কখন কি বিপদ হবে কে জানে। তুই নাফিসের কথা ভাবছিস? ওর কথা কেন ভাবতে যাব? ওই ছেলে বকে গেছে, যার কাছ থেকে মার ব্যতীত কিছুই পায়নি, তার জন্য চিন্তা হবে কেন? ছেলেটা যে কেন এমন হলো, তোর বাবা বেঁচে থাকলে হয়তো এত দুর্দশা হতো না। তাইবা মায়ের হাত ধরে বলল, এত ভেবো না মা, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার মেয়ে যখন ডাক্তার হয়ে সামনে এসে দাঁড়াবে তখন সব দুঃখ ঘুচে যাবে। ফাতেমা হেসে উঠলেন। তাইবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই পড়াতে যা, এখন আমি একটু বাজারে যাব, কাঁচা বাজার শেষ। তাইবা নিজের পাশ থেকে টাকা বের করে দিতেই ফাতেমা বেগম বললেন, তোর টাকা দেওয়া লাগবে না, টাকা জমিয়ে রাখ, অনেক টাকার বই কিনতে হবে, টাকাও লাগবে অনেক। রাখো তো, এই টাকায় মনে হচ্ছে অনেক বই কিনে ফেলবো। মাসের শেষ সপ্তাহ, জানি বাকি আনবে অনেক কিছু, তার দরকার নেই। বলতে বলতে তাইবা উঠে ব্যাগ গোছায়, তারপর গন্তব্য ধরে। পথে সবাই তাইবার সাথেই কথা বলে। মেডিকেলে চান্স হওয়ার পর সবাই অভিনন্দন জানিয়েছে। তাছাড়া আজকে কোচিংয়ে গিয়েও দেখা করে এসেছে। মনে বড় শান্তি লাগছে তাইবার। কলেজ শেষ করে এখনো বাড়ি ফেরেনি সায়েম। তালহা এবং সামিউলের সাথে ক্যাফেতে বসে আছে। বেরিবাদের রাস্তায় 3 জন সাইকেল রেস করে হাঁপিয়ে এখন ক্যাফেতে এসে বসেছে। 3টে কোল্ড কফি অর্ডার করেছে সায়েম, তবে মুখখানা তার গোমরা। সেটা আজ সকাল থেকেই খেয়াল করেছে দুজনে। সামিউল তাই বলে ওঠে, কি জমিদারের বেটা, মুখটা সেই থেকে পেঁচার মতো করে রেখেছিস কেন? তোর মিস তো মেডিকেলে চান্স পেয়ে গেল, তাও মুখ গোমরা কেন?
সায়েম জবাব না দিয়ে বাইরে তাকিয়ে রইল। হাব ভাব দেখে তালহা বলল, কিরে, কথা বন্ধ হয়ে গেল নাকি? ক্যাক করে ওঠে সায়েম, ঝাড়ি মেরে বলে, থাম বাল, বিরক্ত করিস না। এখন আমাদের ওপর জারি জুরি করছিস কেন? কি হয়েছে, কি বলবি তো? ওদের থেকে কোনো কথা এখনো পর্যন্ত লুকায়নি সায়েম। এখনো সম্ভব হলো না। সে অত্যন্ত শান্ত গলায় বলল। মিস কুমিল্লাতে চান্স পেয়েছে। দুজনে চমকে উঠলো। তাইবাকে নিয়ে সায়েম কতখানি সিরিয়াস এটা ওরা দুজন খুব ভালো করেই বুঝে গেছে। শুরুতে একটা ছেলে মানুষই মনে হলো, এখন তা মনে হয় না। তবে সায়েমের এই পাগলামি ঠিক কতদিন চলবে তা জানে না কেউ। আদৌ কি তাইবাকে জীবনসঙ্গী হিসেবে পাবে? সায়েমের বাবা মা কতটা কঠোর তা জানে তা ওরা। ছেলেটি যে ওর বাবা মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে থাকে, এই শাসন থেকে বের হয়ে কিভাবে কি করবে ভেবে পায় না তালহা। সে স্বর নিচু করে বলে, ওসব নিয়ে এত চিন্তা করিস না, নিজের কথা একটু ভাব। নিজের কথাই তো ভাবছি কিভাবে থাকবো। কফি চলে আসতেই স্ট্রতে চুমুক দিয়ে গলা ভেজায় সায়েম। অতঃপর বলে, যেটুকু শান্তি পেতাম তাও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তালহা আর সামিউল কিছু বলে না, তবে সায়েমের কপালে যে ক্ষণে ক্ষণে বিপদ ঘনিয়ে আসছে এটা বুঝতে পারছে। সবচেয়ে বড় বিপদ হলো তাইবা নিজে। যদি সায়েমের মনের কথা সে খুনা করেও টের পায়, তাহলে কি কাণ্ড ঘটাবে কে জানে। একদিকে সায়েমের বাবা মা, অন্যদিকে তাইবা, আর একদিকে দুজনের বয়সের ফারাক। এত কিছু সামাল দেওয়া সায়েমের পক্ষে অনেকটাই কষ্টকর হবে। তালহা অনেকবার তাইবার থেকে দূরে সরে আসার কথা বলতে চেয়েছিল, কিন্তু ছেলেটার দাম্ভিকতা দেখে আর বলা হয়ে ওঠেনি। ওদের কথোপকথনের মাঝেই খায়রুল মামার ফোন এলো। সায়েম দ্রুত তার ফোন রিসিভ করে বলে, কোথায় আছো তুমি? ওদিকে তৈয়বা মামনি এসে বসে আছে। চট করে উঠে দাঁড়ায় সায়েম। সময়টা দেখে নিল 4:05। ও ভাবেনি যে আজকে তাইবা পড়াতে আসবে। কফি শেষ না করে কাঁধে ব্যাগ চাপিয়ে সাইকেল নিয়ে ছুটলো। অটো রিক্সা সব পেরিয়ে অবশেষে বাড়ির সামনে এসে থামলো। এখন পর্যন্ত সে সাইকেলে স্ট্যান্ড নামিয়ে রাখেনি। প্রতিবারের মতোই ঠাস করে মেঝেতে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। 3 তলায় পৌঁছাতে পৌঁছাতে হাঁপিয়ে উঠেছে সায়েম। দরজা খোলাই ছিল। ভেতরে পা রাখতেই সোফায় বসে থাকা তাইবাকে চোখে চোখ পড়লো। অত্যন্ত শান্ত দেখাচ্ছে তাইবাকে। দেরি করে আসার কোনো প্রকার বকাঝকাও করে না। সায়েম 1 পা 2 পা করে রুমে চলে গেল। মাত্র 10 মিনিটে গোসল সারল সায়েম। অতঃপর পড়তে বসলো। তাইবা খেয়াল করলেও আজকে সিয়াম অতিমাত্রায় শান্ত। কিছু জিজ্ঞাসা করলেই মাত্র জবাব দিচ্ছে, পড়ছেও চুপচাপ। তবে একটা প্রশ্নই করলো সিয়াম, কবে যাচ্ছেন কুমিল্লা? এই যেন কাতর কণ্ঠ। তাইবা আটকে ওঠে এমন স্বরে, তবুও বলে, ভর্তি শুরু হয়নি এখনো, দেখি কি করি। তবে গেলে মাকে সাথেই নিয়ে যাব ভাবছি। এই শহর ছেড়ে দিবেন? এই শহরে আর কে আছে আমার? সত্যি এই শহরে আপনার আর কেউ নেই? কখনো কাউকে আপন ভাবেননি? বোঝেননি যে কেউ আপনাকে আপন ভাবে? কথাটা ভাবনা চিন্তার বাইরে, তাই তাইবা বুঝলো না। অথচ কথাটার গভীরতা বুঝলে তাইবা চোখে অশ্রুভিক্ত। ছায়াম চোখ তুলে তাকায়নি এখনো পর্যন্ত। সে বুঝলো ওর কথা সঠিক অর্থ তাইবা বোঝেনি, তাই সে মাথা নিচু করা অবস্থা করেই বলল, বছরের পর বছর থাকার পরে শহরের এক মুঠো মাটিও আপন হয়ে যায়। ভালোই তো কথা যেন দেখছি। মাঝে মাঝে মনে হয় তোমার থেকেও অনেক কিছু শেখার আছে, শেখাবে? মুচকি আসলো তাইবা। তবে সায়েম তেমন কিছু বলল না। সামনের খোলা বইটি বন্ধ করে বলল, আমি যা শেখাবো তা আপনি মোটেও শিখতে চাইবেন না। দেখা গেল 2-4টা চড়থাপ্পড় পড়ে গেল গালে। বেশ শব্দ করে হাসলো তাইবা। মজার কথা বলে ছেলেটা। তবে আপাতত সায়েমের মুখে আনন্দের কোনো ছাপ নেই। তাইবা জিজ্ঞাসা করলো, কোন বিষয়ে মন খারাপ তোমার? এই প্রশ্নটা এখন পর্যন্ত কেউ করেনি আমায়, তাই জবাব ভেবে রাখিনি। আপনাকে কি জবাব দিই বলুন তো? অগোছালো জবাব দাও, সমস্যা নেই। যা খুব মন দিয়ে চাই তা পায় না, তবে সে চাওয়াগুলো যে সারা জীবনের জন্য চাই। ঘোলাটে কথাবার্তা সব। তাইবা তখন থেকে ছায়েমের কোনো কথাই বুঝতে পারছে না। অদ্ভুত ছেলেটা। তবে আজকে তাইবা ছায়েমকে একটা প্রস্তাব দিল। বলল, আমার এখন খুশির সময়, তাই আমার কাছের কিছু মানুষদেরকে বিশেষ ট্রিট করতে যাচ্ছি। এবার তুমি বলো কি চাও? এতক্ষণ পর চোখ তুলল ছায়েম। মৃদু স্বরে বলল, আমার চাওয়া? হ্যাঁ বলো। তোলা থাক, একদিন সময় করে চাইবো। তাইবা মাথা নেড়ে বলে, সবাই চেয়েছে আর তুমি বাদ দিচ্ছ। তৎক্ষণাৎ মিষ্টি সহ ভেতরে আসে খায়রুল। টেবিলের ওপর পিরিচ রেখে বলে, আগে মিষ্টি মুখ করো, তারপর চাওয়া চাওয়া নেই। তাইবা ঘাড় ফিরিয়ে বলে, মিষ্টি কিসের জন্য? তুমি মেডিকেলে চান্স পাইছো তাই। তাইবা হেসে বলে, সে তো আমার খাওয়ানোর কথা।
তুমি আমি কি আলাদা মামনি? এতদিন ধরে বাবুকে পড়াচ্ছ, তোমাকে তো নিজের পরিবারই বলা মানে হয়। অবাক হয় তাইবা, এত সুন্দর চিন্তা ভাবনা লোকটার, অথচ সাইমের বাবা মায়ের সাথে তেমন কথাই হয়নি। দরকার ছাড়া সুরভি তেমন কথা বলে না, সময় মতো টাকা হাতে ধরিয়ে দিয়ে দায়িত্ব শেষ। অবশ্য এই বিষয়ে মাথা ঘামায়ও না ও, চুপচাপ একটুখানি মিষ্টি মুখে তোলে। বাকাট থেকে আনা দামি মিষ্টি কখনো মুখে তোলা হয়নি, মাকে ছাড়া দামি কিছু খেতে ভালো লাগে না তাই এবার। তবুও পরদাস তরুণ অনেক কিছুই ভদ্রতার খাতিরে মুখে দিতে হয়। তাই এবার ফোন বেজে উঠতেই রিসিভ করলো সে। মেডিকেল থেকে ফোন এসেছে। অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বলল, তায়েব্বা শেখ বলেছেন? জি। আপনি মাইগ্রেশন করতে চাইছেন তাই তো? জি। এক কাজ করুন, কুমিল্লা মেডিকেলে মাইগ্রেশন লেটার জমা দিয়ে রাখুন। যদি সিট ফাঁকা হয় তাহলে সাথে সাথে আপনার সিট কনফার্ম হয়ে যাবে, না হলে দেখা গেল পরবর্তীতে ফাঁকা সিট অন্য কেউ নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে একেবারে ছাইমের দিকে তাকালো। খাতায় কি সব আঁকিঝুঁকি করছে, চোখে হাসে তাইবা। হয়তো ছাইম ওর চলে যাওয়া নিয়ে মন খারাপ করেছে, এটা স্বাভাবিকভাবেই নিল তাইবা। কেননা বাবা মারা যাওয়ার পর থেকেই টিউশনি ধরেছিল। 1 বছর ক্লাস 5-এর একটা ছেলেকে পড়িয়েছিল, পরে ওরা ঢাকায় চলে গিয়েছিল। ছেলেটা তাইবার গলা জড়িয়ে ধরে সে কি কান্না! ছেলে মানুষ যে এত কাঁদতে পারে সেটাও ভাবেনি। আজকে হঠাৎ করে ওকে মনে পড়ছে খুব। এই ক্ষেত্রে স্যামের মন খারাপ করা স্বাভাবিক, তবে দেখে মনে হচ্ছে অনেক মন খারাপ। এজন্য তাইবা বলল, আজকের মতো পড়া শেষ, হয়তো তোমার ভালো লাগছে না। জবাব দেয় না সাইম। তাইবা এতক্ষণ পর খেয়াল করলো যে সাইমের পরনে একটা ম্যাজেন্টা কালারের টি শার্ট, অথচ ছেলেটা সবসময় যাচ্ছি পরে থাকে। কখনো বাংলাদেশের ক্রিকেট বল, ফুটবলে যাচ্ছি, তো আর্জেন্টিনার, মাঝে মাঝে বিভিন্ন ক্লাবের যাচ্ছিও পড়া থাকে। একদিন কথায় কথায় বলেছিল যাচ্ছি ছাড়া ওর ভালো লাগে না কিছুই। তাই তাইবা বুঝতে পারে আজ সাইমের অবস্থা, এই জন্য একটু একা থাকা দরকার। তাইবা নিজেও আজকে 3 পিস পরেছে, হিজাব বেঁধে এক পাশে ওড়না ঝুলিয়েছে। কাঁধে ব্যাগ নিয়ে পেছন ফিরে 3 কদম এগোতেই ওড়নায় টান পড়লো। থমকে গেল তাইবা। সাইম কি ওড়না ধরলো? বেয়াদবি করলো ওর সাথে? এরকমটা তো কখনোই হয়নি। মেজাজ খারাপ হলো ভীষণ। যদি সাইম ওড়না ধরে তাহলে কপালে দুঃখ আছে সাইমের। কড়া কথা শোনানোর জন্য পেছন ফিরে তাকালো তৎক্ষণাৎ। সাইম চেয়ারে নেই, তাকে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তাইবা ঘুরতে অদ্ভুত কাণ্ড দেখতে পেল। চেয়ারের হাতলের সাথে ওড়নার কোনা আটকে আছে। সাইম এখনো পিছন ফিরে দাঁড়িয়ে, ফোনে সে খুব মনোযোগ দিয়ে কি একটা করছে। এতক্ষণ যেসব ভাবনা ভাবছিল তা মনে পড়তে লজ্জায় মিয়ে গেল তাইবা। সাইম দেখার আগে ওড়না ছাড়িয়ে দ্রুত পায়ে বের হয়ে গেল। সাইমকে নিয়ে কেন এত দ্বন্দ্ব মনে তা ভেবে পায় না তাইবা। চলতে ফিরতে ভাবনায় সবকিছুতে শুধু সাইম আর সাইম। এইসব নিয়ে চিন্তা ভাবনা করলে মাথা যন্ত্রণা করে তাইবার। বারবার এসব ভাবনা ছেড়ে ফেলতে চায়, কিন্তু পারে না। ভাবে জীবনের কোথাও না কোথাও সাইম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কাউকে বলে যে এর সমাধান বের করবে তার উপায় নেই। তবে অন্যদিকে যে তাইবার মনস্কামনা পূরণ হবে সেটাও ভাবতে পারেনি। অবশ্য সময় লেগেছিল। কুমিল্লা থেকে ফরিদপুর মেডিকেলে আসাটা খুব সহজ তো ছিল না, দৌড়ঝাঁপ কম করতে হয়নি, অবশেষে সফল হলো। তবে বিষয়টা স্যামের কান পর্যন্ত এখনো পৌঁছায়নি। ছেলেটাও এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করেনি। সেদিনের পর থেকে মন খুলে কথা বলতে দেখা যায়নি স্যামকে। এই বয়সে এরকম একটু দুঃখ হয় বলে কত বুঝিয়েছে খায়রুল, তবুও সায়ামের কোনো হেলদোল নেই। বহুদিন পর এসেছে কলেজে, প্রায় দিন 15 ধরে ঢাকাতে ছিল। বেশ ঘোরাফেরা করে এসেছে। এছাড়াও বাবা মায়ের সাথে নানা জায়গায় ঘুরতে যাওয়া হয় ওর। নিজের সমস্ত ঘোরাফেরা মিটিয়ে আজকে সে কলেজে পা রেখেছে। কিন্তু নিজের বন্ধুর এমন গোমরা মুখটা দেখে তো যারপনায় অবাক। কেননা এতটা নিস্তেজ হতে সায়ামকে কখনোই দেখেনি। তালহা সামিলকে বিষয়টা জেনে নিয়ে তো কয়েক দফা হাসলো। আপাতত ওরা ক্যান্টিনে বসে আছে। নিজের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে এশা। কফি এলো, চুমুক দিয়ে কেক মুখে দিয়ে আর একবার ভালো করে পর্যবেক্ষণ করলো সায়ামকে, নজর নামিয়ে বলল, তুই যেভাবে বলদামি করছিস দেবদাসও ততটা সেন্টি খাইনি। সেন্টি কিরে? সামিউল হুড়মুড় করে প্রশ্ন করলো। এসব ভুরু নাচিয়ে বলে, নতুন শব্দ, ঢাকায় গিয়েই তো শিখলাম। আমার কাজিনগুলো কথায় কথায় বলে, কিন্তু এর অর্থ আমি নিজেও জানি না। চেয়ারে হেলান দিয়ে বসলো সামিউল। নিজের জন্য বর্ধাকৃত কোল্ড ড্রিঙ্কসটাতে মুখ দিয়ে গলা ঝাড়লো। সেই যে মন খারাপ করলো ছেলেটা, এখনো ঠিক হলো না। টিকটকে একটা পোস্টও দেয় না। ভূতে ভালোভাবেই ধরছে বন্ধুরে। তৈয়বা মিস যে কি জাদু করলো। আফসোসে সুর শোনা গেল। এশা ধমক দিয়ে চুপ করায় সামিউলকে। এরপর এক পলক তালহাকে দেখে নেয়। আসার পর এখন পর্যন্ত একটা কথাও বলেনি। এও কি ভূতের পাল্লায় পড়েছে নাকি? এশা আওয়াত ভাবে না, তরল গলায় বলে,
তাইবা ম্যাম তো মাইগ্রেশন করে ফরিদপুর মেডিকেলে এসেছে শুনলাম। এতক্ষণ সায়েম চোখ তুললো, অবিশ্বাস্য চাউনিতা। কথাটা বিশ্বাস বা হজম কোনোটাই করতে পারলো না। তাইবা মাইগ্রেশন করেছে অথচ সায়েমকে বলেনি, এটা তো হতে পারে না। ওদের চাউনি দেখে মনের অবস্থা চট করে বুঝে না এসা ঠোঁট বাঁকিয়ে বলে, চমকে গেলি তো? বলতো খবরটা কিভাবে পেলাম? প্রশ্ন করে কাউকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নিজেই বলে, আমার কাজিনের ফ্রেন্ড ম্যাম, মেডিকেলে এক্সাম দেওয়া জিজ্ঞেস করেছিলাম চান্স হয়েছে কিনা, কিন্তু তার তো হয়নি। ঢাকা থেকে আসার পর বলতে শুনলাম। সত্যি শুনছিস তো? সায়েম তীক্ষ্ণ কণ্ঠস্বর এসে বিরক্ত মুখে বলে, বিশ্বাস না হলে ম্যামের বায়োতে দেখ, তোর ফেসবুক ফ্রেন্ড তো। কথাটা মাথায় আসতেই ফোন তুলে নিয়ে তাই এবার আইডি ঢুকে সায়েম সত্যি বায়োতে স্টাডি অ্যাট ফরিদপুর মেডিকেল কলেজ দেয়া। ও খেয়াল করলো বুক থেকে ভারী পাথরের বোঝা কমে গেল মুহূর্তে। এত হালকা লাগছে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো ওর। ফোন পকেটে রেখে বলল, 100 ধন্যবাদ তোকে এই সংবাদ দেওয়ার জন্য। ভ্যাবাচাকা খেয়ে গেল এশা। 100 ধন্যবাদ কিভাবে দেয়? আজব। সহসা বলে ওঠে, এসব ধন্যবাদে পেট ভরবে না আমার, বার্গার খাওয়া। যার পনায় খুশি সায়েম মাথা ঝাঁকিয়ে বলে, শুধু বার্গার কেন, মিট বক্সও খা। সামিল ও তালহা হা হয়ে গেল। এবার তালহা রেগে বলল, ওরে একলা খাওয়াবি, আমরা কি ঢেউটিন নাকি? উপকারটা তো আমি করেছি তাই না? এশার জবাব এলো, জি না, আমরাও অনেক সান্ত্বনা দিয়েছি চান্দু, আমাদেরকে কেউ ট্রিট দিতে হবে। ওদের ঝগড়া থামানোর জন্য ছায়েম সবার জন্য অর্ডার করলো। এসা জিজ্ঞাসা করলো, এবার জসিম মেলা হবে না? গত বছর তো ঝামেলা করে হলো না। হবে তো, তবে তোদের ঘোরাঘুরি করার সম্পূর্ণ খরচ আমি দেবো। ছায়েমের এ প্রস্তাবে ওরা রাজি হয়ে গেল। খুশির ঠেলায় ছেলেটা দিশেহারা হয়ে গেছে যেন। তবে একটা শর্ত রাখলো ছায়েম। বলল, তোরা যদি তাইবা মিসকে আমাদের সাথে নিয়ে যেতে পারিস তাহলেই কিন্তু অফারটা প্রযোজ্য হবে। এসে তুড়ি মেরে বলল, এটা আমার বা হাতের কাজ, আগে মেলায় আসতে দে, এখনো 5 মাস বাকি। সামিল ঠোঁট বাঁকিয়ে গান ধরে, সাইয়ারা তু বদলা নেহি হ্যাঁ। ফুরফুরে মেজাজ নিয়ে বাড়ি ফিরল ছায়েম। বেশ খুশি লাগছে। খায়রুল মামাকে তাই এবার কথাটা জানাতে হবে, কিন্তু বাসায় পা রাখতে বুঝলো পরিবেশ গরম। দরজার বাইরে থেকে সোয়েব মিজাজ সুরভির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আজকে এ সময় তাদের দুজনকে বাসায় উপস্থিত থাকতে দেখে বেশ অবাক হয় ছায়েম। বন্ধ দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো ছায়েম। স্পষ্ট বুঝতে না পারলেও খায়রুল ফোন করে জিজ্ঞাসা করে, কাহিনী কি মামা? তোমার বাপ আপারে তালাক দিব কইতাছে, আপাই তো বাড়িত মাথায় তুলছে। মোটেও অবাক হয় না ছায়েম। হয়তো কোনো একদিন এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো, তা সে আগে থেকেই জানতো। বাবা মায়ের সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না, এটা তো জানাই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি সবটা হবে সেটা ভাবেনি। আজ কেন জানেন খারাপ লাগছে ছায়েমের। চোখ থেকে পানি বের হয়ে আসতে চাইছে, আর সে যুদ্ধ করে যাচ্ছে অশ্রুদের সাথে। কিছুতেই তাদের আসতে দেবে না। ফোন কেটে সাইকেল তুলে নিয়ে বেরিয়ে পড়লো ছায়েম। এখন একটু শান্তি দরকার ওর। বিছানায় গা এলিয়ে দিতে মন চাইলেও তা সম্ভব নয়। সে কড়া রোদের মধ্যে দিয়েই সাইকেল চালাতে লাগলো। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো পুরো মুখমণ্ড। সাদা টি শার্টটা আরো আগে ভিজে জবজবে হয়ে গেছে। উন্মাদের মতো ছুটতে ছুটতে হুঁশ হারিয়ে রিকশায় ধাক্কা খেতে ঠাস করে পড়ে যায়। ফলস্বরূপ শার্টের হাতা ছিঁড়ে কনুই ছড়ে যায়। রিকশাওয়ালা কিছুক্ষণ গালমন্দ করে চলে যায়, কিন্তু ছায়েম নিরুত্তর। চুপচাপ সাইকেল উঠিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই নিজের নাম ধরে কাউকে ডাকতে দেখে ফিরে তাকালো। তাইবা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর ইচ্ছে করলো না তাইবার কাছে গিয়ে কথা বলতে, তবুও এগিয়ে গেল। তাইবা সোজা ওর হাতটা ধরলো। কেটে যাওয়া অংশে জমাট রক্ত বেঁধে কালচে হয়ে আছে। সাদা শার্ট বিধায় স্পষ্ট বোঝা যাচ্ছে। কৌতূহল হয়ে তাইবা পড়ল, কাটলো কিভাবে? পড়ে গিয়েছিলাম। সহজ জবাব দিল ছায়েম। এভাবে সাইকেল চালাও দেখে মনে হয় বাইক চালাচ্ছ। এরপর থেকে বেহুশে সাইকেল চালাবে না। তাইবা কথা বললো। ছায়েম অন্যমনস্ক, চুপচাপ শুধু শুনেই যাচ্ছে। তবে তাইবার সাজ পোশাক অন্যরকম। একটা নীল রঙের গাউন পরে, চুলগুলো বেনি করা, হাতে একতরা গোলাপ দেখে আশ্চর্য হয়। এবার সে মুখ খোলে, আপনার হাতে গোলাপ কে দিল? তাইবা হেসে বলল, ওরিয়েন্টেশন ছিল আজকে, 2 দিনের মধ্যেই ক্লাস শুরু হবে। এখানেই থেকে যাচ্ছেন তাহলে? হ্যাঁ, আচ্ছা চলো তোমাকে কোনো ফার্মেসিতে নিয়ে যাই, ড্রেসিং করতে হবে তো। ওরা দুজনেই হাঁটছে, তবে বাসার রাস্তায় নয়, ও তার উল্টো দিকে। ডায়াবেটিক্স হাসপাতালের সামনে সারি সারি ফার্মেসি, ওখান থেকেই ড্রেসিং করিয়ে নেওয়া হবে। হাঁটতে হাঁটতে ছায়েম হুট করে বলে ওঠে, একটা কথা রাখবেন? বলো। আমি চাই না আজকে আপনি পড়াতে আসুন, রাখবেন কথাটা? তেমন প্রতিক্রিয়া দেখায় না তাইবা। আনমনে পা চালায়। ড্রেসিং করে মাথা ব্যথার ওষুধ নিয়ে বের হয় দুজনে। তাইবা বলে,
সাবধানে বাসায় যেও, আর এভাবে সাইকেল চালাবে না। আপনার সহানুভূতির জন্য ধন্যবাদ। চোখ উচকে তাকায় তাইবা, বলে, তোমার মনে হচ্ছে আমি তোমাকে সহানুভূতি দেখাচ্ছি? তাহলে কি করছেন? জবাব দিতে পারে না তাইবা। প্রশ্নের জবাব মনে ডিকশনারি হাতে পাওয়া গেল না। তবে ছেলেটা আজকে একটু বেশি অদ্ভুত রকমের আচরণ করছে। মনে হচ্ছে তাইবার সাথে এই মুহূর্তে কোনো রকম কথাবার্তা বলতে চাইছে না, হয়তো একা থাকতে চাইছে। তাই তাইবা আর কথা বাড়ায় না, নিঃশব্দে রিকশায় উঠে চলে গেল। যাওয়ার আগে পেছন ফিরে একবার সায়েমকে দেখে নিল। ছেলেটা স্থির দৃষ্টিতে চলতি রিকশার দিকে তাকিয়ে আছে। সায়েম যখন বাড়ি ফিরল তখন বাসার পরিবেশ ঠান্ডা খুব। বাবা মা কেউ বাড়িতে নেই। খায়রুল মামা সায়েমের অপেক্ষা করছে। কলিং বেল বাজতেই তিনি দ্রুত দরজা খুলে দিল। গৌরা মুখে সোফায় বসলো সায়েম। খায়রুল খেয়াল করলো রোদে মুখে শুকিয়ে গেছে ছেলেটা। ফ্রিজে জুস রাখাই ছিল, খায়রুল সেটা এনে দিল। তবে মুখে তোলে না সায়েম। সোফায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল, সিলিং এর দিকে তাকিয়ে বলল, সমস্যার সমাধান কিছু হলো? দীর্ঘশ্বাস ছাড়ে খায়রুল বলে, ভাইজান তার ব্যাগপত্র নিয়ে চলে গেছে, এখন থেকে আলাদা থাকবে। আগের নাই বসে রইল সায়েম। এই ফ্ল্যাটটা সোয়েব মির্জা কিনেছেন তিনি। 3 রুম এবং বড় একটা কিচেন, প্রতিটা রুমে অ্যাটাচড বাথরুম এবং বিশাল বারান্দা। দেখে শুনেই কিনেছেন। তখন সায়েমের 8 বছর বয়স হবে। ফ্ল্যাটটা এখনো তার নামেই আছে। তিনি চাইলে সুরভিকে বের করে দিতে পারতেন, হয়তো ছেলের জন্য পাচ্ছেন না। বাড়ি ছাড়া নিয়ে অনেক কথা কাটাকাটির পর বাড়ি ছেড়েছেন সোয়েব মির্জা। তিনি আর প্রেমিকার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আলাদা বাড়িও দেখেছেন, এজন্য চলে গেছেন। এসব নিয়ে মাথা ব্যথা নেই সায়েমের। সে মাথাটা খায়রুলের কোলে রেখে চোখ বন্ধ করে বলল, সামর্থ্য থাকলে বাড়ি ছেড়ে আমিও চলে যেতাম মামা। আমার সামর্থ্য থাকলে তোমাকে সাথে নিয়ে চলে যেতাম। তারপর পিনপতন নীরবতা, শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। সাহেব কিছুক্ষণ এভাবে শুয়ে থেকে চট করে উঠে বসে রুমে গেল। মনে পড়লো বেশ দায়সারা ভাবে কথা বলেছে তাইবার সাথে, এজন্য ছড়ে বলা উচিত। ফোন দিতেই প্রায় সাথে সাথে ফোন তোলে তাইবা। বেশ রাগান্বিত গলায় বলে উঠল, অসভ্য লোক, ফোন দিতে বারণ করেছি না? তখন থেকে বারবার কল দিয়েই যাচ্ছেন। রাগে ফোঁস করছে তাইবা। সাহেব কিছুক্ষণ নির্বাক হয়ে থেকে বলে ওঠে, আমি কখন বারবার ফোন করলাম? কণ্ঠস্বর পরিচিত পেয়ে কান থেকে ফোন নামিয়ে নাম্বার চেক করলো। সায়েমের নাম দেখে থতমত খায়, কম্পিত কণ্ঠে বলে, ও তুমি? আসলে রং নাম্বার থেকে একটা লোক বারবার ফোন দিচ্ছিল, তুমি কিছু মনে করো না। মুচকি আসে সায়েম, দৃঢ় কণ্ঠে বলে, সরি। সময় কেন এত দ্রুত চলে, ধরে রাখা যায় না কেন? অথচ জীবনটা আমাদের জন্য অতি মূল্যবান। তাই সময়কে ধরে রাখার চেষ্টা না করে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, যা যাবে তা কখনোই ফিরবে না। কষ্ট হলেও সময়কে যথাসময়ে কাজে লাগানো উচিত। তবে এই সময়ের ধার ধারে না সায়েম। নিজেকে সময় দিতে খুবই ভালোবাসে সে। প্রায় 8 মাস পর মন ভালো করার জন্য সেন্ট মার্টিন থেকে ঘুরে এসেছে। সামিউল, তালহা সহ আরও কিছু বন্ধুরা ছিল সাথে। সেখানে গিয়ে দফায় দফায় ব্লগিং ভিডিও, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরির সকল জায়গা থেকে মোটামুটি একটা ভ্রমণ ভিডিও বানিয়ে পোস্ট করে ফেলেছে সে। কত শত আনন্দ, বন্ধুদের সাথে আড্ডা, সময়টা ভালোই কাটছিল সায়েমের। বাড়িতে আসতে আবার সেই বোরিং লাইফ। প্রায় 5 মাস হতে চললো সোয়েব মির্জা বাড়িতে নেই। তাকে এক বিন্দুও মনে পড়ে না সায়েমের। সুরভি থাকলেই হলো, সময় মতো হাত খরচা, পড়াশুনোর খরচ পেয়ে যায়, এই অনেক। খামোখা বাবা মায়ের ভেতরে ঢুকতে ইচ্ছে করে না। টিভিতে ইউটিউব ঘেটে নিজের ভিডিও চালিয়ে দিয়ে পকোড়া ভাজাগুলো এক এক করে সাবার করছে। খায়রুল ঠান্ডা শরবত এনে টি টেবিলে রেখে সায়েমের পাশে বসলো। চোখ বড় বড় করে ভিডিওটা দেখলো। কি সুন্দর জায়গা আর নীল রঙের পানি। উচ্ছ্বাসিত হয়ে তিনি বলেন, আরে মামা, খুব সুন্দর জায়গা তো, একলা গেলা আমারে নিলা না? তুমি তো কখনো যেতে চাও না। যেতে বললেই আমার কাজ আছে, রান্না করব, হ্যান ত্যান করে বকবক করো। কথাগুলো নাটকের স্বরে বলল সায়েম। খিলখিল করে হাসেন খায়রুল, বলেন, ঠিকই তো, আমি গেলা তোমার মা তো রাগারাগি করবো। ঈদের পর যেমনে, তখন ছুটি থাকবে। সায়েম ঠোঁট জোড়া তেরা করে বলে, হয়েছে, তোমার যাওয়া আর কলা গাছ বেয়ে আগায় ওঠা একই কথা। খায়রুল ফের হাসে। সায়েম টিভি বন্ধ করে দেয়, কেননা তাইবা চলে আসবে এখনই। প্রায় 1 সপ্তাহ বন্ধ ছিল পড়াশোনা। বাড়িতে এসে তাইবাকে ফোন করেছিল খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই আগে ভাগে পড়ার টেবিলে বসে পা নাচাচ্ছে সে। তবে তাইবা একটু দেরি করে এলো। অনেকগুলো দিন পর সায়েমের সাথে দেখা হলো। ঘুরে ফিরে চেহারা কেমন যেন ফিকে হয়ে গেছে। সমুদ্রে গেলে এমনই হয়, ওখানকার আবহাওয়া ভালো থাকে না। উত্তপ্ত গরমে হু করে বাতাস বয়, যার ফলে অনেকেরই শরীর খারাপ করে। তাইবা কেমন গম্ভীর মুখে বসলো, হয়তো চিন্তা করছে কিছু।
সায়েম সেসব পাত্তা না দিয়ে একটি ব্রেসলেট এগিয়ে দিল তাইবার দিকে, বলল, আপনার জন্য এনেছি। কথাটা বলে দ্বিধায় পড়ল সায়েম। যদি ধমক দেয়। তাইবা সময় নিয়ে দেখলো ব্রেসলেটটি। ছোট ছোট ঝিনুক এবং পাত্রের সাদা ব্রেসলেট, দেখতে সুন্দর লাগছে খুব। ও বলে উঠল, আর কার জন্য কি কি এনেছো? সায়েম অকপটে জবাব দিল। মামার জন্য লটকা শুটকি এনেছি, খুব পছন্দ করে। ফিক করে হেসে দিল তাইবা। ভুরুচোরা কিঞ্চিত কুঁচকে এলো, বলল, এটা কোনো গিফট হলো? ঠোঁটে হাসি না দেখালেও চোখে হাসে সায়েম। মাথা চুলকে বলে, কি আর আনবো বলুন? জিজ্ঞেস করলেই বলবে আমার কিছু লাগবে না, আমার সাথে যেতে বললেও যাবে না। জোর করেও তো নিয়ে যেতে পারো। ভাবছি এরপর থেকে তাই করব। তো নেক্সট ট্যুর কবে দিচ্ছ? ফাইনাল এক্সাম শেষে তারপর বান্দরবান যাব। তাইবা শুধু মাথা নাড়ালো। বই খুলে বসার আগে হুড়মুড় করে ভেতরে আসলো কারা যেন। হক চকিয়ে তাকালো তাইবা। সাইমের বন্ধুগুলো দাঁড়িয়ে আছে। সামিউল ও তালহা গিয়ে সাইমের পেছনে দাঁড়ায় আর এসে তাইবার পাশে। গলা ছেড়ে এসে বলে, ওসব পড়া বাদ আজকে। ছাগলগুলো এতদিন পর আসছে ট্যুর দিয়ে, ওদিকে তো মেলা শেষ হতে বসলো। তালহা কপাল চাপড়ে বলল, ধুর বাল। কথাটা আটকে ভীত হয়ে তাইবার দিকে তাকালো। কি বলে ফেলেছিল? বাকি সবাই চোখ বড় বড় করে তালহার কাণ্ড দেখলো। ভেতরে ভেতরে হা হুতাশ করতে লাগলো। সামিউল বলল, ফেব্রুয়ারি 4 তারিখ আজকে, মেলা তো 2 দিন আগে শুরু হলো। গলা চড়ালো এসা। তুই বুঝবি না, প্রথম 10 দিন জমজমাট থাকে, তো আজকেই সব প্ল্যান করে ফেলতে হবে। সায়েম আজকে পড়াশোনা বাদ দে, আমরা কাল মেলায় যাব সবাই একসাথে। কে কে যাবে তার লিস্ট করতে হবে, তো এক এক করে ফোন দিতে হবে সবাইকে। মুহূর্তেই তালহা রেগে গেল। বেড়ার পাল নিয়ে আমি যাব না, তুই গেলে যা, আমাকে বলিস না। তিক্ত হয়ে এলো এশার মুখ। দুই এক কথায় তর্ক বেঁধে গেল। তাইবা শুধু চেয়ে চেয়ে ওদের ঝগড়া দেখতেছে। ভালোই লাগলো বন্ধুদের এমন খুনসুটি গুলো। অবশেষে ছায়াম দিল এক ধমক। সবাই চুপ করলো। এসা থামে না। সে বলে, যদি তাইবা ম্যাম আমাদের সাথে যায় তাহলে কাউকে নেব না। বিস্ময়কর চোখে তাকায় সবাই। তাইবা ঘাবড়ে গেছে। এত কিছুর মধ্যে সে কেন অমত প্রকাশ করে বলে, তোমরা যাও, আনন্দ করো, আমি গিয়ে কি করব? আরে এর আগে কখনো জসিম মেলায় গিয়েছিলেন? মাথা নেড়ে না বোঝায় তাইবা। এসে অবাক হয়ে বলে, পুরাই অস্থির মেলা, যাকে বলে শীতকালেও হট। আপনাকে তো নেবই, না বলবেন না। এসে তাইবার উত্তর শোনার অপেক্ষা করে না। সবাইকে নিয়ে বের হয়ে যায়। ছায়ামও বাদ যায় না। শুধু রয়ে যায় তাইবা। সামনে রাখা ধোয়া ওঠা কফির কাপ মাত্রই খায়রুল মামা দিয়ে গেল। এটা শেষ না করে ওঠা যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ফেললো তাইবা। দেখতে দেখতে কেমন দিনগুলো কেটে গেল। মনে হচ্ছে এই তো সেদিনই প্রথম এলো এ বাড়িতে। ছোট ছায়াম হুট করেই কেমন জানি বড় হয়ে গেল। তবে খুব তাড়াতাড়ি হয়তো ছায়ামকে ছাড়তে হবে। বছরখানিক পড়াতে পারবে কি সন্দেহ। যদি ভালো কোনো কোচিং থেকে অফার আসে সাথে সাথেই তার লুপে নেবে। বাসা থেকে বের হতেই শীতের চলে যাওয়ার ছন্দ দেখা গেল। ফেব্রুয়ারি মাস থেকে একটু একটু করে শীত কমতে থাকে। তবুও শহর জুড়ে শীতের আমেজ। চিতই পিঠা হরেক রকমের ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা। দোকানগুলোতে প্রচণ্ড রকমের ভিড়। অর্ডার দিয়ে অন্তত 20-25 মিনিট দাঁড়িয়ে থাকা লাগে। যদি এর বেশি লোকজন থাকে তাহলে সময়কাল আরো বাড়ে। সাইম সহ সবাই তেমনি এক পিঠার দোকানে দাঁড়ানো। গরম গরম ভাবা পিঠার গন্ধ ভাসছে বাতাসে। সবার হাতে চিতই পিঠার প্লেট, সাথে সর্ষে বাটা, ধনেপাতা ভর্তা, মরিচ ভর্তা ও শুটকি ভর্তা। তালহা একের পর এক পিঠা মুখে দিয়েই চলেছে। দেখে মনে হচ্ছে খুব তৃপ্তি পাচ্ছে। সামিউল 4টে খেয়ে আর পারছে না, ঝালে জান যায়। সাইমেরও একই অবস্থা। এসা এতক্ষণ ধরে গুনছে কে কয়টা খেলো। ঝাল খেতে পারে না বিধায় ভাপা পিঠা খাচ্ছে সে। তালহাকে সে ধমক দিয়ে বলে, এই রাক্ষস, 12টা পিঠা তুই একাই খেয়ে নিলি? এত টাকা আমি দিতে পারবো না। কথা ছিল সবাই 10টা করে পিঠা খাবে। সাইম আর তালহা তো তেমন খায় না, ওদেরগুলো খেয়ে দিছি। যুক্তি শুনে আর কথা বলতে পারে না এসা। সাইম 6টা খেয়ে কুপকাত। দৌড়ে সামনের দোকানে পানি আনতে গেল। 2 লিটারের বোতল নিয়ে ফিরে আসলো। অর্ধেক পানি খেয়ে বাকিটুকু সামিলকে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, বাল খাইতে আসছি, এত ঝাল, তোর মুখে ঠাডা পড়ুক। শেষের কথাটা এশাকে উদ্দেশ্য করে বলল। বিরক্তি চাউনিতে তাকায় এশার দিকে। বেঞ্চের উপর বসে মুখে হা করে জোরে জোরে শ্বাস নেয় ছায়। টকটকে লাল হয়ে গেছে ঠোঁট জোড়া, যা দেখে অট্ট হাসি হাসে এসা। ভাবা পিঠা সাইমের দিকে এগিয়ে দিয়ে বলে, নে খা, ভালো লাগবে। সামনে থেকে সর। এসে আরো হাসে, কৌতুক করে বলে, কালকে তাইবা ম্যামের সামনে খাওয়াবো তোকে মেলায় পিঠার সেই স্বাদ। সামিউল এতক্ষণে মুখ খোলে, ভাই এমনি অত্যাচার করলে আমি যাব না।
একটু জাল খাইতে পারোস না? বিয়ের পর বউয়ের জাজ সহ্য করবি কেমনে? তালহার কথায় তিনজনের শকে চলে গেল। হুট করে এত বয়স্কদের মতো কথা বলল কিভাবে ছেলেটা? সামিউল বলে। বউ কি পেপসি নাকি যে ঝাঁজ থাকবে? তালহার মাথা নাচিয়ে বলে। পেপসির মুখ খোলার সময় জাজ থাকে, এই ধর সাময়িক বিষয়টা, কিন্তু বউয়ের জাজ সারা জীবন থেকে যায়। এত কথা শিখলি কোথা থেকে? ইউটিউবে কালকে একটা ভিডিও দেখলাম। এবার তিনজনে বেশ কড়া চোখে তাকায় তালহার দিকে। ঠাস ঠাস করে জ্বর তাপড় এসে ওর পিঠের মাথায় পড়তে লাগলো। তালহা পিঠার প্লেট ফেলে নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়লো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের অপেক্ষা করা কয়েকজন মানুষ দেখছে ওদের। এক অন্যরকম মুহূর্ত। জীবনে সবকিছু পাওয়া যাবে, কিন্তু ফেলে আসা ছাত্র জীবনের সময়গুলো কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই এখন যে যেভাবে বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে তা ধরে রাখা উচিত। ব্যাগটা টেবিলে রেখে বই খুলে বসলো তাইবা। আজকে ক্লাসে পড়ানো অধ্যায়টা ফের পড়তে লাগলো। ফাতেমা বেগম এসে উকি দিলেন মেয়ের রুমে। বিরক্ত চোখে তাকিয়ে বলে, সবে এলি, একটু জিরিয়ে নে। তাইবা মাথা তুলে জবাব দেয়, বসেই তো আছি, পড়তে পড়তে বিশ্রাম নেওয়া হয়ে যাবে। চা বসিয়েছি, খাবার ঘরে আয়, বসে খেয়ে যা। বানানো হলে ডাক দিও। ফাতেমা বেগম চা বিস্কুট নিয়ে তাইবাকে ডাকলো। নিঃশব্দে এসে বসলো তাইবা। চায়ে বিস্কিট ডুবিয়ে মুখে নিয়ে নিচু স্বরে বলল, কালকে মেলায় যাব। ফাতেমা বেগম চটজলদি বললেন, সায়েমের সাথে। খানিকটা অবাক হয়ে চোখ তুলে তাকায় তাইবা। ফাতেমা শান্ত হয়ে চায়ে চুমুক দিচ্ছেন। গায়ের চাদরটা টেনে ঠিক করে বললেন, কখন যাবি? বিকেলবেলা, ফিরতে সন্ধে হবে। নাফিস যেন শুনতে না পায়, আর ওর থেকে একটু দূরে দূরে থাকিস। কদিন ধরে একটু বেশি নেশা করছে বোধহয়। আমি চাই না ও তোকে আবার মারুক। চোখ মুখ কুচকে যায় তাইবা। এর মধ্যে আবার নাফিসের প্রসঙ্গ কেন টানছে ওর মা? ভালো সময়টা নষ্ট হয়ে গেল। তবে ফাতেমা বেগম ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস পেল। নাফিস সায়েমকে পছন্দ করে না। তাছাড়া সেদিন নাফিস যা বললো সেটা নিয়ে অনেক ভেবেছেন তিনি। আজকালকার এইসব অহরহ ঘটছে। সায়েম যে তাইবার প্রতি একটু বেশি সিরিয়াস, এটা তিনি ওর আচরণে বুঝতে পারেন। তবে তাইবাকে কিছু বলেননি। হয়তো মেয়েটা কিছু বুঝতে পেরেছে, অভাবের তাড়নায় বুঝে চুপ করে আছে। এই জন্য তিনি এখনো সব বুঝেও চুপ করে আছেন। পরদিন বিকালে তাইবা রেডি হচ্ছে। খয়েরি রঙের থ্রি পিস পরে চুলগুলো বেনুনি গেঁথেছে। হাতে বোনানো সোয়েটার গায়ে দিয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিল। দারুণ দেখতে সোয়েটারটা। এটা ফাতেমা বানিয়েছেন। পুরো সোয়েটার জুড়ে ছোট ছোট ফুল আছে, নজর কাড়া ডিজাইন। তাইবা বেশিরভাগ জামাকাপড় ফাতেমাই বানিয়ে দেয়। এসব জামাকাপড় বাকি সবার থেকে আলাদা। তাইবার বেশ ভালো লাগে। ওড়না গলায় ঝুলিয়ে তাড়াতাড়ি বের হলো। সাইম অলরেডি দুবার কল করে ফেলেছে। দ্রুত পা চালিয়ে মেন রাস্তায় যেতে বাকিদের সাথে দেখা। এসে টপসের সাথে জিন্স পরেছে। শীতের থেকে বাঁচতে ওভারকট। বাসার ভেতরে থাকাকালীন সাইম কখনোই শীত নিবারণের পোশাক পরে না। গায়ে জড়ানো ফুল স্লিভ শার্ট, কার্গো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সে। জামিউল উল্লের তৈরি ফ্লিপস পরে আছে, আর তালহা ডেনিম জ্যাকেট। সবাইকে ফিটফাট লাগছে খুব। এসে এগিয়ে এলো তাইবার দিকে। গায়ের সোয়েটারটা অবাক চোখে দেখে নিয়ে বলে, দারুণ তো, কোথা থেকে কিনেছেন? তাইবা মুচকে এসে বলে, আমার মা বানিয়েছে। ওয়াও, আন্টির হাত দারুণ। সাইমুল দাঁত খেঁচিয়ে বলে, ফ্যাশন শুরু করেছে এখন, তাড়াতাড়ি চলো, না হলে রাত হয়ে যাবে। একটা খালি ইজি বাইকে থামায় তালহা। জিজ্ঞাসা করে, মামা জসিম মেলা যাবে? গাড়িওয়ালা সবাইকে দেখে নিয়ে বলে, কয়জন যাবেন? 5 জন। কত নিবেন? অনেক ভিড় মামা রাস্তায়, অন্তত 1.5 কিলোমিটার রাস্তা তো জ্যাম লাইগে আছে। 300 টাকা দিয়েন। কি? চোখ কপালে উঠলো তালহার। ঝাড়ি মেরে বলল, বেশি খাইতে চাও মামা? এখান থেকে বাজার 10 টাকা, আর বাজার থেকে জসিম মেলায় যেতে 10 টাকা ভাড়া। সব মিলিয়ে 100 টাকার ভাড়া 300। মগের মুলক পাইছো নাকি? সামিউল বলল, ঈদেও তো এত ভাড়া চায় না কেউ। খাইতে খাইতে গলা পর্যন্ত উঠে গেলেও পেট ভরবে না তোমাদের। এই চল তো, বাজারে মাত্র 5 মিনিটে হাঁটার পথ। সবাই হাঁটা ধরলো। এসব বিরক্ত হয়ে বলল, বললাম আমাদের গাড়িটা নিয়ে আসি, তোদের মতো কিপটে নিয়ে এসে কি যে বিপদে পড়লাম। তালহা বলল, ফুটানি কম দেখা, মেলায় যা ভিড়। তোর বাপের গাড়ি কি মাথায় তুলে নিয়ে ঘুরবো? আর যা পাবলিক নিয়ে মানুষ মেলায় যাওয়াই ভুল। এরা এত ঝগড়া করে তা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে তাইবা। এসব বকাবকি করছে সামান্য ভাড়া নিয়ে। এমন করলো কেন এজন্য? তালা এত ক্ষিপ্ত হয়ে সবাইকে বাজার পর্যন্ত হাঁটিয়ে নিয়ে তারপর গাড়িতে উঠালো। তবে এশার মুখ থামলো না। সারা রাস্তা মুখ চলতে লাগলো। এত কিছুর মধ্যে ছাইম একটিবারও কোনো কথা বলেনি। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব খুশি। তবে কতখানি খুশি তাও বোঝা যাচ্ছে না।
কারোর সাথে কোনো কথাই বলেনি সে। বার কয়েক তাইবার দিকে তাকিয়েছিল। তারপর থেকে বুকে কেমন ব্যথা ব্যথা করছে। গাড়ির এক পাশে জড়সড় হয়ে বুকে হাত দিয়ে বসে আছে। এসে বোধহয় খেয়াল করলো, সে চেঁচিয়ে উঠে বলল, এই সাহেব, কি হয়েছে তোর? হার্ট অ্যাটাক করলি নাকি? এই এই মামা, থামাও, আমাদের বন্ধু হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। হাই হাই, এ কি হয়ে গেল? সাহেব, তুই সেন্টি খাইস না, এখনই হসপিটালে চল। তাইবা ভোরকে তাকালো সায়েমের দিকে। মাত্র চোখ তুলে তাকিয়েছিল সায়েম। কয়েক সেকেন্ড চোকাচুকি হলো, তারপর চোখ সরিয়ে নিয়ে এসার দিকে তাকালো সায়েম। তাইবা এখনো সায়েমের দিকে তাকিয়ে। গাড়িওয়ালা পড়ছে জ্যামে। 5 মিনিট যাবত ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। সে বিরক্ত এবং খানিকটা চিন্তিত হয়ে বলে, হার্টের রোগী নিয়ে গাড়িতে উঠছেন কেন আপনারা? এখন হাসপাতালে কেমনে নেই? রোগ বালাই নিয়ে মেলা দেখতে আসেন কেন বল দে? সবার প্রতি বিরক্ত হয়ে গেছে সায়েম। দিল কেস খাইয়ে। এসে হাসছে উচ্চ স্বরে। ওর সাথে যোগ দিল বাকি সবাই। শুধু তাইবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তবে এই চাহনি দেখে এবার সায়েমের লজ্জা লাগছে খুব। চোখ নামিয়ে মাথা নিচু করে বসলো। তাইবা খেয়াল করলো ছেলেটার মুখ কেমন লাল হয়ে গেছে।